নমস্কার 24 ঘন্টায় স্বাগত। আমি পূজা রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত খবরে। যে খবর পাওয়া যাচ্ছে, রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হচ্ছে আজই ফুল বেঞ্চের বৈঠকের পর নির্ঘণ্টা ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, দুপুরে বৈঠকের পর বেলা 3টে নাগাদ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবেন মুখ্য নির্বাচন কমিশনার নাজিম জাইদি। চিত্রিতা সান্যাল আমাদের নয়াদিল্লির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। চিত্রিতা, কি খবর? দেখো, আজকে যে খবর পূজা পাওয়া যাচ্ছে যে ইলেকশন কমিশন তারা গত দুদিন ধরে ফুল বেঞ্চের বৈঠক করছেন এবং আজ বৈঠক করার পর আজ বিকেল 3টে নাগাদ তারা কিন্তু বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করবেন আনুষ্ঠানিকভাবে। এবং পশ্চিমবঙ্গ সহ আর অন্য রাজ্যে যে জায়গায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা সবারই আজকেই ডেট ডিক্লেয়ার হবে। এবং এই মুহূর্তে যে খবর আমাদের কাছে আসছে যে পশ্চিমবঙ্গে প্রায় 5 থেকে 6 পর্যায়ে কিন্তু নির্বাচন হতে পারে, এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে ইলেকশন কমিশন। তবে শেষবার কি ঘোষণা হয় তার দিকে অবশ্যই চোখ রাখতে হবে। এবং ইতিমধ্যেই তাদের তরফ থেকে এই যে বৈঠক হচ্ছিল তার থেকে জানা যাচ্ছে যে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয়, সাধারণ মানুষ যাতে ভয় ছাড়া নিজেদের ভোট দিতে পারে, সেই জন্য পর্যাপ্ত মাত্রায় কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু পাঠাবেন। বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে যাতে কোনো রকম ভাবে কোনো হিংসাত্মক ঘটনা না ঘটে। শুধু তাই নয়, তাদের কাছে একটা বড় লিস্ট তারা তৈরি করেছেন যে তাদের মতে কোন কোন পুলিশ আধিকারিকদের রদবদল করা হবে, তারও একটা সূচি তাদের কাছে রয়েছেন। এবং সেইভাবে সুষ্ঠুভাবে যাতে ভোট হয় তার সমস্ত পদক্ষেপ কিন্তু ইসি নেবে। পূজা, অর্থাৎ চিত্রিতা, এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সহ যে 5টি রাজ্যে নির্বাচন রয়েছে, সেই 5টি রাজ্যের নির্বাচনের বিস্তারিত নির্ঘণ্ট আজ জানানো হবে এবং এর পাশাপাশি পশ্চিমবঙ্গে 5 থেকে 6 দফায় নির্বাচন হবে, এমনটাই কি খবর? 5 থেকে 6 দফা হবে এমনটাই মনে করা হচ্ছে। কারণ যেভাবে এত বড় রাজ্য এবং যেভাবে তার মধ্যে জঙ্গলমহল আসছে, অনেক সেন্সিটিভ এরিয়া রয়েছে বলেই যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় তারা পুলিশ বাহিনী, কেন্দ্র বাহিনী সরাতে পারেন বলে এই ব্যবস্থা ইলেকশন কমিশন শেষ পর্যন্ত নিতে পারেন মনে করা হচ্ছে। পূজা, চিত্রিতা, অনেক ধন্যবাদ। চিত্রিতা সান্যাল আমাদের নয়াদিল্লির প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে। এবং আজই বেলা 3টে নাগাদ নির্বাচন কমিশনের সাংবাদিকরা মুখোমুখি হবেন এবং তারা জানিয়ে দেবেন যে পশ্চিমবঙ্গ সহ যে 5টি রাজ্যে নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন, সে ক দফায় হবে এবং বিস্তারিত নির্ঘণ্ট আজ জানানো হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ইতিমধ্যেই আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনী তারা চলে এসছে এই রাজ্যে এবং নিরাপত্তার উপর যথেষ্টই নজরদারি যে দেওয়া হবে তা কিন্তু আগে থেকেই বোঝা যাচ্ছে। এর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী যারা এসছে, যাদের টহল চলছে, পুলিশের পক্ষ থেকে বিস্তারিত রিপোর্ট পাঠানো হচ্ছে এই বিষয়ে। কেন্দ্রীয় বাহিনীর ওপর কড়া নজরদারি নির্বাচন কমিশনের। আধা সেনার গতিবিধি নিয়ে প্রতিদিনই রিপোর্ট পুলিশের। কলকাতায় উত্তেজনাপ্রবণ এলাকায় ভোটের 3 দিন আগে থেকে পিকেটিং হবে, এমনটাই জানা যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর ওপর কড়া নজরদারি নির্বাচন কমিশনের। আধা সেনার গতিবিধি নিয়ে প্রতিদিনই রিপোর্ট দিতে হচ্ছে পুলিশকে। কলকাতার উত্তেজনাপ্রবণ যে এলাকাগুলি রয়েছে, ভোটের 3 দিন আগে থেকে সেখানে পিকেটিং শুরু হয়ে যাবে। বিক্রম দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে। বিক্রম, কি জানা যাচ্ছে? আমরা কিন্তু যে বিষয়টা বলবো যে কার্যত নজিরবিহীনভাবে ভোট ঘোষণার আগেই কিন্তু এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে এসছে। এবং যেটা তোমাকে জানিয়ে রাখবো, যেটা কলকাতা পুলিশ সূত্রে খবর, যে এবার প্রতিদিনই কিন্তু কলকাতা পুলিশকে দৈনন্দিন রিপোর্ট পাঠাতে হচ্ছে, একবারে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট পাঠাতে হচ্ছে যে এই আধা সেনা যারা এসছে, যে কেন্দ্রীয় বাহিনী যারা এসছে, তাদেরকে ঠিক কিভাবে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে কোন কোন রুটে মার্চ করানো হচ্ছে, কোন কোন ভালনারেবল এলাকাতে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, এই সমস্ত বিষয় কিন্তু পুলিশকে দৈনন্দিন পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট পাঠাতে হচ্ছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই রিপোর্টের সঙ্গে কিন্তু ভিডিও ফুটেজও দিতে হচ্ছে পুলিশকে, নির্বাচন কমিশনকে। অর্থাৎ একটা বিষয় যেটা জানা যাচ্ছে যে এর আগে যখন ইলেকশন কমিশনের কর্তাদের সঙ্গে মিটিং হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে, সেই রাজনৈতিক দলের প্রতিনিধিরা কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা অভিযোগ করেছিলেন এর আগে যে পূর্ববর্তী নির্বাচনগুলি গিয়েছে সেখানে কিন্তু যে আধা সেনা এসেছিল তাদেরকে কার্যত বসিয়ে রাখা হয়েছিল, তাদেরকে ছায়ায়, কোথাও গাছের তলায় ছায়া বসিয়ে রাখা হয়েছিল, কোথাও কোনো ঘরের মধ্যে বসিয়ে রাখা হয়েছিল, অর্থাৎ তাদেরকে কোনো কাজই করতে দেওয়া হয়নি, এমনটা অভিযোগ এসছে রাজনৈতিক দলগুলির তরফ থেকে। সেই কারণেই কিন্তু এবার নির্বাচন কমিশন জানতে চায় যে যেহেতু ভোটের অনেকটাই আগে এই আধা সেনা পাঠানো হয়েছে,
হয়েছে, এই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে, তাদেরকে ঠিক কিভাবে ব্যবহার করছে সেই বিষয়ে কিন্তু দৈনন্দিন পুঙ্খানুপুঙ্খ যে রিপোর্ট, সেই রিপোর্টের সঙ্গে ভিডিও ফুটেজে কলকাতা পুলিশকে পাঠানো হবে এবং সমস্ত ডিভিশনাল কমিশনার কলকাতা পুলিশের এলাকা তাদেরকে কিন্তু এই রিপোর্ট নির্বাচন কমিশনকে প্রত্যেকদিন পাঠানো হচ্ছে। এর পাশাপাশি যেটা কলকাতা পুলিশ সূত্রে খবর, এর আগে যে কলকাতা পুলিশের কর্তাদের সঙ্গে মিটিং হয়েছিল ইলেকশন কমিশনের, সেখানে কিন্তু একটা বিষয় উঠে আসছে। সেই বিষয় নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু চিন্তা ভাবনা শুরু করেছে কলকাতা পুলিশ, যে ভোটের ঠিক 3 দিন আগে থেকে কলকাতার বিভিন্ন যে স্পর্শকাতর এলাকা রয়েছে, উত্তেজনা প্রবণ এলাকা রয়েছে, সেখানে কিন্তু পিকেটিং বসানো হবে। অর্থাৎ যেহেতু যেটা মনে করা হচ্ছে যে প্রায় 75 থেকে 80 হাজার কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে মোতায়েন থাকবে এবং যেহেতু এখনো পর্যন্ত যেটা খবর যে প্রায় 5 থেকে 6 দফায় নির্বাচন হবে, অর্থাৎ ভোট গ্রহণ হবে, সেক্ষেত্রে কিন্তু এত বেশি বাহিনী থাকায় কলকাতা পুলিশের একটা বড়সড় বাহিনী তাদের কিন্তু এক্সট্রা পাওয়া যাবে, এই ভোটের কাজে লাগানো যেতে পারে, এমনটা কিন্তু পুলিশ মনে করছে। এবং সেই কারণেই কলকাতা পুলিশের যে অতিরিক্ত বাহিনী রয়েছে তাদেরকে কিন্তু এই সমস্ত পিকেটিং এর কাজে লাগানো হবে। যেটা মনে করা হচ্ছে যে এই আগে যদি 10টি জায়গায় পিকেটিং ছিল কলকাতা পুলিশ এলাকায়, এবারে কিন্তু প্রায় 100টি জায়গায় পিকেটিং হবে, এমনটাই কলকাতা পুলিশ সূত্রে খবর। এবং সমস্ত এলাকার একেবারে পাড়ার ভেতরেও কিন্তু এই পিকেটিং এলাকা হবে, যেখানে কার্যত স্পর্শকাতর এলাকা, যাতে কোনো রকম ভাবে ভোটাররা প্রভাবিত না হতে পারে। স্পষ্ট নজরদারিতে নিরাপত্তা যাতে কোনো রকম খামতি না থাকে সেই বিষয়ে কিন্তু রীতিমতো নজরদারি চালানো হচ্ছে। অনেক ধন্যবাদ বিক্রম দাস, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ সরাসরি নিউজ রুম থেকে। এবং আজই নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্ঘণ্ট ঘোষণা হবে এমনটাই মনে করা হচ্ছে। আজ বেলা 3টে নাগাদ নির্বাচন কমিশন তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে যে নির্বাচন রয়েছে, কবে কবে সেই নির্বাচন রয়েছে, কতগুলি দফায় সেই নির্বাচন হবে এবং এর পাশাপাশি নিরাপত্তার বিষয়টি অত্যন্তই গুরুত্ব দেওয়া হচ্ছে এই নির্বাচন। অন্যদিকে আজ বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠকে বসছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বিকেল 4টে থেকে ওই বৈঠক শুরু হওয়ার কথা। বিধানসভা ভোটে প্রার্থী তালিকা ও দলের ইস্তেহার নিয়ে আলোচনা হতে পারে। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগে চূড়ান্ত তৎপরতা তৃণমূল শিবিরে। আজ বেলা 3টে নাগাদ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্ঘণ্ট ঘোষণা করা হবে এবং বেলা 4টে নাগাদ আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে জরুরি বৈঠক রয়েছে, যেখানে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা উপস্থিত থাকবেন এবং ভোটে প্রার্থী তালিকা ও দলের ইস্তেহার নিয়ে আজ আলোচনা হতে পারে। চূড়ান্ত তৎপরতা তৃণমূল শিবিরে। আজ বেলা 3টে নাগাদ যেরকম খবর পাওয়া যাচ্ছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করা হবে এবং বেলা 4টে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে, সেখানে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বৈঠক রয়েছে। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। কমলিকা, আজ মুখ্যমন্ত্রীর বাড়িতে যে বৈঠক রয়েছে সেই বৈঠকে মূলত কোন কোন বিষয়ে জোর দেওয়া হবে? দেখো, নির্বাচন ঘোষণা যে কোনো মুহূর্তে হতে পারে এবং তার জন্যই, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু জরুরি বৈঠক আজকে কালীঘাটের বাড়িতে। এবং আমরা যেটা জানতে পারছি যে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গেছে, সেই প্রার্থী তালিকা নিয়েই কিন্তু আজকে এই বৈঠক। এবং নির্বাচনী যুদ্ধ শুরুর প্রাককালে কিন্তু নেত্রী নিজে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে নিতে চান, দলের কি ইস্তেহার হবে সেই নিয়েও আলোচনা হতে পারে। কিন্তু মুখ্য আজকের ফোকাস থাকবে কিন্তু প্রার্থী তালিকা। এবং আমরা যেটা জানতে পারছি, প্রার্থী তালিকা কিন্তু চূড়ান্ত হয়ে গেছে এবং তার মধ্যে এবারও প্রত্যেকবার যেরকম দেখা যায়, এবারও কিন্তু আমরা রহিম নবীকে দেখতে পাবো, আমরা সোহমকে দেখতে পাবো, ইরনকে দেখতে পাবো, বেশ কিছু তারকাকে দেখতে পাবো। এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কাছে যে সমস্ত সিট রয়েছে তাদের বিধায়কদের কিন্তু রিটেন করবে বেশিরভাগ বিধায়কদের, এমনটাই জানা যাচ্ছে। কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট হওয়ার যে সমস্ত আসন রয়েছে সেখানে বেশ কিছু নতুন মুখ দেখা যেতে পারে। তবে আরো একটা ফিচার যেটা এবার প্রার্থী তালিকায় দেখা যাবে বলে জানা যাচ্ছে, সেটা হচ্ছে বেশ কিছু বিধায়কদের কিন্তু ট্রান্সফার হতে পারে, অর্থাৎ তাদের কনস্টিটিউয়েন্সি ট্রান্সফার হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। কমলিকা, আজ বেলা 3টে নাগাদ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে এমনটাই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে কি আজ মুখ্যমন্ত্রীর বাড়িতে যে বৈঠক, সেই বৈঠকের পরে প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে, এমনটা কি জানা যাচ্ছে কিছু? দেখো, যেহেতু নির্বাচন যদি আজকে ঘোষণা হয়ে যায় তাহলে তৃণমূলের প্রার্থী তালিকা কিন্তু একেবারেই তৈরি হয়ে রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে যদি দলনেত্রী মনে করেন তাহলে প্রার্থী তালিকা কিন্তু আজকে ঘোষণা করে দিতে পারেন। কমলিকা, ধন্যবাদ। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে। আজ বিকেল 4টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক রয়েছে। চূড়ান্ত তৎপরতা কালীঘাটের বাড়িতে, শীর্ষ নেতৃত্ব তারা বৈঠকে বসবেন এবং আজ মূলত প্রার্থী তালিকা, তৃণমূলের যে প্রার্থী তালিকা তা চূড়ান্ত হয়ে গিয়েছে আগে, আজ ঘোষণা হবে কিনা তার দিকে নজর থাকবে। আজ বেলা 3টে নাগাদ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্ঘণ্ট প্রকাশ করা হবে এমনটাই জানা যাচ্ছে এবং তার আগে ভোট প্রচার শুরু করে দিলেন দিদি। অলি গলিতে ঘুরে বেড়াচ্ছেন বাংলার বাঘিনী।
আগে নিজের প্রচারে স্বয়ং দিদি আমাদের সঙ্গে এক্সক্লুসিভ। বাংলার মানুষ আমাকে জানেন, আর সেভাবে প্রচার একটা হচ্ছে, ঠিক আছে, মানুষের পাশে আছি। পুরোপুরি দেখছি হাঁটা চলা থেকে শুরু করে কানের দুল, মাথার মানে খোপা থেকে শুরু করে সমস্ত কিছু একেবারে দিদি, পুরোপুরি দিদি হওয়ার রিস্কও তো আছে। রিস্ক না, আমাদের একটা ব্যাপার থাকে যে সুইচ অন আর অফ, এই ব্যাপারটা থাকে। আমরা প্রত্যেক অভিনেতা অভিনেত্রী চায় ভালো চরিত্র, তো সেক্ষেত্রে আমি খুব লাকি, আমি এরকম একটা চরিত্রে অভিনয় করবার সুযোগ পেয়েছি। দামি না নামি? না, দামি নই, আমি একদম আমি রুমা চক্রবর্তী। আমি চেষ্টা করছি দিদির চরিত্রটা ঠিক মতো করে ফুটিয়ে তোলার। বাঘিনী এক লড়াকু নেত্রী হয়ে ওঠার গল্প, তবে এই ছবিতে অভিনয় করতে লড়াইটা কম করতে হয়নি অভিনেত্রী রুমা চক্রবর্তীকে। আমার হাজব্যান্ড উনি আমাকে বলেই রেখেছিলেন, দেখো তুমি যদি মিমিক্রি করো তাহলে কিন্তু আমি তোমাকে এই চরিত্রে অভিনয় করতে দেব। আমি চাই পরিবর্তন, খেটে খাওয়া মানুষের জীবনে আসুক পরিবর্তন। এসে দাঁড়িয়ে গেছেন এবং গিয়ে দুজনেরই ড্রাইভার বেরিয়ে এসে আর আমাকে ভেবেছেন যে মানে করতে গেছে, তারপরে যে দেখে করে তারপর টাটা দিয়ে নমস্কার করে, এবং ট্রেনের যত সবাই টাটা দিয়ে নমস্কার করে ভেবেছে যে আমি দিদি আর কি। ছবিটা আমি বলবো মানুষ, সাধারণ মানুষ, গ্রাম বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ একজন সাধারণ মহিলার স্ট্রাগল হিসেবে দেখুক। আর এই ভোটের আগে প্রথমবার 24 ঘন্টার হট সিটে বসছেন মুখ্যমন্ত্রী। তার সরকারের 5 বছরের কাজে কতটা সন্তুষ্ট রাজ্যবাসী, সরকারের কাছে কি বা প্রত্যাশা তাদের, এই নিয়ে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে কথা বলেছিলাম। বর্ধমানের মানুষের কি প্রত্যাশা শুনে নেওয়া যাক। মূলত বর্ধমানে রাস্তার উপরে ওই যে অবৈধ যে দোকানদার যে সমস্ত প্রচুর সংখ্যক জায়গায় আছে না, অবৈধভাবে রাস্তার উপরে বসে আছে। বর্ধমানের এত সৌন্দর্য, বর্ধমানে এত বড় ঐতিহ্য, শুধু টোটো আর বেআইনি জবরদখল, এর জন্য কিন্তু বর্ধমান দিনে দিনে খারাপ হচ্ছে। আমরা চাইছি যে জবরদখল আর বেআইনি টোটো এর উৎপাতটা বর্ধমান থেকে বন্ধ হোক। শহরের যে সুবিন্যস্ত যানবাহনের ব্যবস্থা করা, শহরকে সঠিক ট্রাফিক রুলের মধ্যে নিয়ে এসে যে সমস্ত পয়েন্টে ট্রাফিক আরও দরকার আছে সেগুলোকে করা, শহরের টোটো বেআইনি টোটোগুলোকে বন্ধ করা, শহরের ভেতর অঞ্চলগুলোতে গার্বেজগুলো সঠিকভাবে পরিষ্কার করা। সব মেশিন থাকা সত্ত্বেও হসপিটালে কখনো কখনো স্টাফেদের অভাবে হয়তো সেই মেশিনগুলো চালু থাকছে না, বা হয়তো একটু খুব সামান্য খারাপের জন্য মেশিনটা বেশ কিছুদিন ধরে এক্সরে মেশিন বা নিউরো ইনভার্টারে বিভিন্ন দামি দামি মেশিন রয়েছে যেগুলো অপারেট হচ্ছে না। সেইগুলো যদি একটু পুরোপুরিভাবে নজর দেওয়া যায় আমার মনে হয় এটা খুবই ভালো হবে। আর বর্ধমানের পাশাপাশি উত্তর দিনাজপুরবাসী তাদের কি প্রত্যাশা রয়েছে? আমরা বেকার যারা আছি, আমাদের চাকরি বাকরির জন্য আমার মনে হয় আরও যদি সরকার তরফ থেকে কোনো উন্নতির পদক্ষেপ নেয় তো আমাদের জন্য ভালো হবে। রায়গঞ্জের জন্য যদি কোনো নতুন ট্রেনের কানেকশন বা যেটা ওনার হাতে নাই, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে যদিও, তবুও রায়গঞ্জের যদি এমসের ব্যাপারটা উনি দেখতেন ভালো হতো। আর রায়গঞ্জের যদি কোনো নতুন সুযোগ সুবিধা ইঞ্জিনিয়ারিং কলেজ বা মেডিকেল কলেজ এগুলো হতো তাহলে আরও ভালো হতো। বেকারত্বের যেটা সমস্যা বর্তমানে, এসএসসি বন্ধ হয়ে গেছে, সেই সংক্রান্ত যদি খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্টগুলো হয়, ডেভেলপ যতটা হওয়ার দরকার ছিল সেই পরিমাণে আমার মনে হয় একটু ঘাটতি, আর একটু বেশি ভালো হলে ভালো হয়। পশ্চিমবাংলার উন্নতি হোক, এর বাইরে আর কি চাইবে।